আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢলে সিলেট মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি। জলাবদ্ধতার কারণে নারায়ণগঞ্জের ডিএনটি প্রকল্প এলাকায় ২০ লাখ মানুষ পানিবন্দী। ঘূর্ণিঝড় রিমালের ভয়াল ক্ষতি ক্রমেই স্পষ্ট হচ্ছে বিভিন্ন জেলায়। মেহেরপুরে গাছ থেকে ঝরে গেছে অর্ধেক আম। ৫ দিন ধরে বিদ্যুৎ নেই ঝালকাঠিতে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে তাদের ক্যাম্পগুলো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাব হবে আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারী বৃষ্টি ও হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতি হয়েছে। অন্তত ৬টি উপজেলা তলিয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। দুর্গতদের জন্য খোলা হয়েছে ২৫০রও বেশি আশ্রয় কেন্দ্র। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল থেকেই বন্যা পরিস্থিতি দেখা দেয় সিলেটের গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জে। এসব উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুশিয়ারা ও সুরমা নদীর পানি জেলার ৫টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। অনেকের ঘর হাঁটু থেকে গলা পর্যন্ত পানিতে ডুবে গেছে। অনেকের ঘরবাড়ি তলিয়ে গেছে, ভেসে গেছে গবাদি পশু ও পুকুরের মাছ। গড় আমাদের অনেক নিচু, আমাদের জানেরও কোনো নিশ্চয়তা নাই। প্রচুর পরিমাণ পানি কাল থেকে, আমরা তো ঘরের ভিতর থাকতেই পারতেছি না, আর কোনো জিনিসপত্র নিয়ে বের হইতে পারতেছি না। বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যেই গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় ২১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারেরও ধলাই নদীর বাঁধের অন্তত ১২টি স্থান ও মনু নদীর ৭টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদীর ভাঙন ও জলাবদ্ধতায় কৃষির ব্যাপক ক্ষতিসহ ঘরবাড়ি প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ, নারায়ণপুর, শমশেরনগরের রঘুনাথপুর সহ অন্তত ২০টি গ্রাম তলিয়ে গেছে। ভানুগাছ রেলওয়ে সেতু এলাকায় ধলাই নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় বৃহস্পতিবার। শুক্রবার তা কিছুটা কমেছে। রাজ্যের ডান পানি তোলে বুঝেননি, ফারাও দিছি, ফারাও অত পানি প্রায় ৩ ফুট পানি। ক্ষতিগ্রস্ত ৬ কুট, সামেরকুনা, সালামি টিলা, মাতার খাফন কয়েকটা গ্রাম। যে স্থানগুলো অধিক ক্ষতির আওতায় সেই স্থানগুলো ঠিকাদার বর্তমানে কাজ চলমান আছে। আমরা আশা করতেছি নদীর পানি ক্রমান্বয়ে কমে যাবে এবং আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি উজানের বৃষ্টিপাত এখন কমে গিয়েছে। ভাঙন ঠেকাতে না পারলে পানির তোরে মৌলভীবাজারের ওই এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। বর্ষা শুরুর আগেই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড বাঁধগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। খুলনার উপকূলীয় এলাকায় ভেঙে যাওয়া বাঁধগুলো পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের এই নির্দেশ দেন তিনি। সকালে জেলার বটিয়াঘাটা, দাকব ও পাইকগাছার দুর্গত এলাকায় ভেঙে যাওয়া বাঁধগুলো তিনি পরিদর্শন করেন। স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। যেগুলো নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিক অথবা পূর্ণাঙ্গ, সেগুলো যেন সামনের বর্ষার আগে আমরা যেন আবার মেরামত করে আগের জায়গায় নিয়ে আসতে পারি, সেই জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। সে আগে কিন্তু আমরা কাজ করছি। এই সমস্ত জায়গা ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা চিহ্নিত করব, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ দেওয়া দরকার। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে তাদের ক্যাম্পগুলো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাব হবে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, সরকারের জরুরি কাজ হলো ক্যাম্পে যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করা। এপিবিএন সেই কাজটি করে যাচ্ছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে বলেও মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন ও এপিবিএন এর প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। তাড়াতাড়ি যদি আমরা রিপার্টিয়েট না করতে পারি, এখানে অসন্তোষ রাখবে, এখানে
ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র সঞ্চালনী হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। এইরকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে, আপনাদের যেটা দেখেছেন। তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ, এবং তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া, এই সবগুলি আমরা করছি। কাল থেকে জ্বালানি তেলের দাম ফের বাড়ছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি 107 টাকা থেকে 75 পয়সা বাড়িয়ে 107 টাকা 75 পয়সা, পেট্রোলের দাম 124 টাকা 50 পয়সা থেকে 2.5 টাকা বাড়িয়ে 127 টাকা এবং অক্টেনের বর্তমান দাম 128 টাকা 50 পয়সা থেকে 2.5 টাকা বাড়িয়ে 131 টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য 1 জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বাংলাদেশ জ্বালানি তেলের দাম বাড়ছে। রংপুরে র্যাব ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে ভেজাল শিশু খাদ্যের কারখানায় অভিযান চালিয়ে শামসুল হক ও আব্দুর রহিম নামে 2 জনকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নগরী খাসবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান। এ সময় র্যাবের কোম্পানি কমান্ডার মেজর সাদি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে শিশু খাদ্য, ম্যাঙ্গো জুস, আইস ললি ও ভেজাল ড্রিঙ্কও তৈরির মেশিন সহ বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়। আইসোলি আমরা এটা টোটাল 5 ব্যাচ বানানো হয়েছে। টোটাল এই গত বছর 3 ব্যাচ, এই বছর 2 ব্যাচ, 5 ব্যাচ বানানো হয়েছে। নকল জুস এবং তার স্টকিং আমরা জব্দ করতে সমর্থ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদেরকে 1 বছরের কারাদণ্ড এবং অনাদায়ে 2 লাখ টাকা জরিমানা। দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সকালে বরিশাল প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এসব উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মামুন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। মানববন্ধনে বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন। নানা আয়োজনে সারা দেশে পালিত হল বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করে। ময়মনসিংহের র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। এই উপলক্ষে টাউন হল প্রাঙ্গণে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর AHK দেবনাথ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ আবুল কাশিম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নওগাঁয় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে সার্কিট চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় বক্তব্য রাখেন। মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলোক কুমার দাস সভায় বক্তব্য রাখেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালি বের করা হয়। চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার RM ফয়জুর রহমান ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা তামাকের ক্ষতিকারক দিক তুলে ধরে তা পরিহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান। ঘূর্ণিঝড় রিবেল পরবর্তীকালে সুন্দরবন উপকূলে 4 শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় এসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সহ ওষুধ বিতরণ করা হয়। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, বিশুদ্ধ পানি, শাড়ি, লুঙ্গি ও ঢেউটিন। এ সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট সাজিদ মুস্তফা তনুর নেতৃত্বে কোস্ট গার্ডের একটি দল বাড়ি বাড়ি গিয়ে ঢেউটিন বিতরণ করেন। এসব সামগ্রী পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকূলীয় বাসিন্দারা। শিল্পীদের মানবিক হতে হবে, তাদের শিল্পকর্মে মানবতার প্রকাশ থাকতে হবে, সমাজের যেখানে অন্যায় তার প্রতিবাদ করতে হবে তুলির আঁচড় দিয়ে।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের সপ্তাহব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের খ্যাতিমান ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, পরিচালনা পরিষদের সদস্য রফিউর রাব্বি ও আব্দুস সালাম। প্রদর্শনীতে 32 জন শিক্ষার্থীর আঁকা ছবি রয়েছে। বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্ট ঢাকা এর উদ্যোগে রাজশাহী বিভাগের 8 জেলার 54 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এই উপলক্ষে বগুড়া TMSS বব ইন বিনোদন পার্কের বাচ্চু মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মুজিবুর রহমান মজনু, সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, TMSS এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌফিক হাসান ময়না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্ট ঢাকার সভাপতি নাসরিন বেগম। ঠাকুরগাঁওয়ের ইকো কলেজের অধ্যক্ষ ডক্টর সেলিমা আক্তার রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়, তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের গোবিন্দনগরে জয়নাল আবেদিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী ও ইকো কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান উপস্থিত ছিলেন। জয়পুরহাটে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শহরের ট্রাক টার্মিনালে জেলা চেম্বারের উদ্যোগে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় হস্তশিল্প, বস্ত্র ও কুটির শিল্প এবং প্রসাধনী সহ হরেক রকম পণ্যের 60টি স্টল রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।